প্রিয় দর্শক, স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ফারুক আসিফ, মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ। ফারুক আসিফ, আপনাকে স্বাগত। আমরা শুরুতেই আপনার প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে চাই। আমরা সবাই জানি গত 15.5 বছরে স্বৈরশাসনের ফলে দেশের প্রায় সব প্রতিষ্ঠানই তছনছ হয়ে গেছে, অথবা একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলো। আপনি পিআইবি থেকে কি দেখলেন, কেমন দেখলেন? অন্য সব জায়গার মতোই অবস্থায়, যে অবকাঠামো আছে, ভবন আছে, কিছু লোকজন আছেন কাজের, কিন্তু সেখানে আসলে কাজের চেয়ে অন্য কাজ বড় হয়ে যাচ্ছিল। যারা এগুলোর পদাধিকারী ছিলেন তারা ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য, অনেক ক্ষেত্রে গর্হিত কাজ, অরুচিকর কাজেও লিপ্ত হয়ে গিয়েছিলেন। ফলে পিআইবি, আমরা বিদেশে ডয়েশে ভেলের কথা বলি, ডয়েশে ভেলে তো মিডিয়া, কিন্তু একই সঙ্গে সেটা কিন্তু একটা একাডেমিক প্রতিষ্ঠান। সাংবাদিক প্রশিক্ষণ, সাংবাদিকতা নিয়ে গবেষণা, নীতি প্রণয়ন করে, এসব করে। বিবিসিও এরকম আছে। আমাদের পিআইবি হওয়ার কথা ছিল সেরকমই। এবং 1978 সালে এটা যখন প্রতিষ্ঠিত হয়, তখন উদ্দেশ্যই ছিল যে পিআইবি শুধু দক্ষিণ এশিয়া না, সারা দুনিয়ার মিডিয়া ইনস্টিটিউশনগুলোর সঙ্গে একসঙ্গে মিলে সাংবাদিকতার উন্নয়নের কাজ করবে। তো সেই কাজগুলো আসলে বেশি হয়নি। আমরা দেখেছি যে আমাদের একটা প্রকাশনা বিভাগ আছে, সেখান থেকে যে বইগুলো প্রকাশিত হতো তার সঙ্গে সাংবাদিকতার সম্পর্ক ছিল না। সম্পর্ক ছিল বিশেষ দলের, রাজনীতির, তাদের নেতৃত্বের, তাদের পরিবারের। তার মানে এই অন্য প্রতিষ্ঠানের মতো পিআইবিও একটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, এবং সেখানে কিছু নায়েব গোমস্তা পোষা হতো, যারা ওই পরিবারের ওই জমিদারি স্বার্থটাই দেখত। তো সেখান থেকে কিন্তু এখানে একদল কর্মী ছিলেন, আছেন, যারা এর ভেতরেও কাজ করার চেষ্টা করেছেন, সংগ্রাম করে টিকে থেকেছেন। তার ভেতরে সুস্থ ধারার যে চর্চা, সেগুলোর জন্য তারা কষ্টও করেছেন। যখন আবার নতুন করে শুরু করছি, আমরা তাদেরকে নিয়ে, আমরা রাজনৈতিক পক্ষপাত না দেখিয়ে, আমরা আমাদের যে নির্ধারিত কাজ, যেমন পিআইবির একটা বড় কাজ হচ্ছে প্রশিক্ষণ, সারা দেশে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। স্থানীয় যে সাংবাদিক সংগঠনগুলো আছে, প্রেস ক্লাব আছে, তাদের সঙ্গে মিলে। 2 নম্বর হচ্ছে আমরা প্রকাশনার কাজ করি। আমাদের গবেষণা একটা বিভাগ আছে। এর বাইরে পিআইবিতে আপনি জানেন যে গত 40-50 বছরের যে পত্রিকা সংরক্ষণ, দৈনিক পত্রিকা সংরক্ষণ করা, এবং সেগুলোকে ডিজিটাল ফর্মে এটাকে রাখা, যাতে যে কেউ গবেষণা বা যে কোনো প্রয়োজনে আমাদের লাইব্রেরি, আমাদের আর্কাইভ ব্যবহার করতে পারে। পিআইবি আমাদের এখানকার মিডিয়ার জন্য কাজ করে, মিডিয়ার প্রশিক্ষণ দেওয়া সাংবাদিকদের, বা একে আপডেট করা, ডেভেলপ করা, এই কাজটাই পিআইবির প্রধানতম কাজ, আমরা যেটা জানি। কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আপনারা জানেন যে আন্ডারগ্রাউন্ড প্রচুর পত্রিকা রয়েছে, যারা আসলে মানুষের সাথে রীতিমতো ব্ল্যাকমেইল করে। তথ্য মন্ত্রণালয়ের একটা তালিকা রয়েছে। পিআইবির যে কাজটি, সেই কাজটি এর সাথে সরাসরি সম্পর্ক না থাকলেও সাংবাদিকতার উন্নয়নের যদি প্রশ্ন আসে, তাহলে এই পত্রিকাগুলির ব্যাপারে একটা সিদ্ধান্ত আসা দরকার। মানে এটা তো অবশ্যই তথ্য মন্ত্রণালয়ে এটা আলোচিত হয়েছে। সাংবাদিক সমাজের প্রতিনিধিরাও এই প্রসঙ্গ তুলেছেন, যেটা আপনি যেমন বললেন। আর আমাদের দিক থেকে কিছু প্রস্তাবনা আছে এইসব বিষয়ে। যেমন ডিএপি একটা জায়গা, তারা এটা খতিয়ে দেখছে। এই জাতীয়, মানে যারা আসলে পত্রিকা প্রকাশ না করেও পত্রিকার সম্পাদক, সাংবাদিক ইত্যাদি বলে নানান জায়গায় চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং বা রাজনৈতিকভাবে ব্যবহৃত হন, এদেরকে এই মিডিয়া ল্যান্ডস্কেপ থেকে কিভাবে সরিয়ে দেওয়া যায়। তো যেমন যদি এটা হয় যে আমরা একটা প্রস্তাব রাখতে চাই যে পিআইবির একটা 3 মাসের প্রশিক্ষণ ছাড়া সাংবাদিকদের নেওয়া নতুন পত্রিকা বা ইয়েতে, তো আমরা শুরুতে তো এটা বলতে পারি না যেটা বাধ্যতামূলক, কিন্তু আমরা এইভাবে জিনিসটা আনতে চাই যে পিআইবির একটা প্রশিক্ষণ নিয়ে থাকলে আপনার সাংবাদিকতার ক্যারিয়ারে আপনি অনেকগুলো সুবিধা পাবেন। আপনার সরকারি জায়গায় অ্যাক্সেস পাবেন, বা আপনার পত্রিকাতেও, ভাইভাতেও বা পরীক্ষাতেও আপনি এক্সট্রা কিছু পয়েন্ট আপনি পাবেন। তো তার মানে আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রশিক্ষণের মধ্যে দিয়ে মানুষ আসে। হ্যাঁ, যেমন ধরেন প্রশাসনে আসে, আমরা রাষ্ট্রের 4র্থ স্তম্ভ বলছি মিডিয়াকে। তো 1 নম্বর বিচার বিভাগ, তারপরে আইন প্রণয়ন বিভাগ বা লেজিসলেচার, সংসদ, নির্বাহী বিভাগ, এবং 4র্থ হচ্ছে জার্নালিজম, গণমাধ্যম। এই গণমাধ্যমটা সবচেয়ে অরক্ষিত এবং অযত্ন। তো আমরা একদিকে সাংবাদিকদের সুরক্ষা চাই, তাদের চাকরির নিশ্চয়তা, অবসরকালীন সুবিধা,
বিনা ক্ষতিপূরণে চাকরি থেকে বরখাস্ত বন্ধ করা ইত্যাদি যেমন আমরা নিশ্চিত করতে চাই, একই সঙ্গে সাংবাদিকদের একটা দায়বোধের ব্যাপার আছে যে আমার নিজের বিকাশটা নিজের কে তৈরি করা, নিজেকে আমি যোগ্য করে তোলার জন্য পিআইবি সেখানে আপনার পাশে আছে এবং এই জিনিসটাকে আমরা আইনের মধ্য দিয়ে আনতে চাই সামনে। 2009 সাল থেকেই কিন্তু পিআইবিতে পতন শুরু হয়, আর এই পতনটা একদম আনুষ্ঠানিকভাবে শুরু হয় 2019 থেকে। কোনো একজন ব্যক্তি এটির দায়িত্ব নেন এবং উনি একান্ত খামখেয়ালিভাবে পিআইবিকে ব্যবহার করেন। এটি যে একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে দায়িত্ব রয়েছে আমরা সেটি কিচ্ছু দেখিনি, এবং সেখানে দুর্নীতি, লুটপাট এবং আপনি শুরুতে যে কিছু কথা বলছিলেন যে ওইখানে এমন কিছু কর্মকাণ্ড হয়েছে যেটা আসলে একেবারে গ্রহণযোগ্য নয়। আপনারা এই বিষয়টি তদন্ত কমিশন করেছেন, আমরা শুনেছি সরকার একটা তদন্ত কমিশন করেছে। এর তদন্ত কমিশনের কি অবস্থা কাজের গতি? না, আমরা একটা হচ্ছে যে আমাদের পিআইবির যে এই যাবৎকালীন করা অন্যায়, অনিয়ম, দুর্নীতি তা নিয়ে একটা পিআইবির কর্মকর্তা কর্মচারীদের পক্ষে একটা প্রতিবেদন তৈরি করে বিশদ বিবরণ এবং তথ্য প্রমাণ সহ তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়া আছে। আপনারা নিজেরা করে দিয়েছেন? আমরা নিজেরা করে দিয়েছি এবং আমাদের অভিযোগের প্রেক্ষিতে 2 জন ব্যক্তির অন্যায় অনিয়ম বিষয়ে 2টি তদন্ত কমিটি মন্ত্রণালয় থেকে করে দেওয়া হয়েছে। তারা প্রাথমিক বৈঠক, প্রাথমিক তদন্ত শেষ করে এনেছে। সেখানে আমরা রিপোর্ট পাবো, সেটা পেয়ে গেলে হয়তো বিভাগীয় তদন্তটা শুরু হবে বা আইনগত প্রক্রিয়া শুরু করা যেতে পারে। আমাদের যে অডিট, সরকারের অডিট বিভাগ, নিরীক্ষা বিভাগ, সেখান থেকে আমরা একটা অডিট করিয়ে নিয়েছি। এর মধ্যে সেখানে কিছু অনিয়ম ধরা পড়েছে, সেগুলো নিয়েও আমরা প্রতিবেদন দিচ্ছি। তো এরপরে আমরা আসলে একটা বেসরকারিভাবে একেবারে নিরপেক্ষ একটা তদন্ত করাবো। তো আমার তো মাত্র 1.5 মাস, এর মধ্যেই কাজগুলো হয়েছে এবং এখানে আমরা কিছু রদবদলও করেছি অর্গানোগ্রামে এবং অন্যান্য জায়গায়। এবং পিআইবির যে নতুন গঠিত বোর্ড, যেখানে দেশের গ্রহণযোগ্য সম্মানিত নাগরিকেরাই আছেন, শিক্ষাবিদেরা আছেন, সাংবাদিকেরা আছেন, তো আশা করি এই বোর্ডের মাধ্যমে আমরা পিআইবির যে নতুন প্রকল্প, নতুন কর্মসূচি এবং পিআইবিকে একটা কর্মক্ষম এবং হচ্ছে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান, দুর্নীতির তো সুযোগ এখানে বিশেষ নাই, আমাদের ফান্ড অল্প, কিন্তু ওর ভেতরে ব্যক্তি বিশেষের যে খায়েশ মেটাবার জন্য যে কাজগুলো হতো সেগুলো তো চিরতরই মানে বন্ধর কথা তো বলতে পারি না, কিন্তু এই সময় এটা বন্ধ এবং ভবিষ্যতে যাতে না হয় তার জন্য আমরা কিছু সংস্কার এখানে করব। আপনার পেশা সাংবাদিকতা ছিল, দীর্ঘদিন আপনি এই পেশায় জড়িত ছিলেন। একটানা একযুক্ত হয়েছি আরও বেশি 20 বছর। কিন্তু আপনার আরও একটি পরিচয় রয়েছে, আপনি কবি এবং লেখক, গবেষক এবং সম্পাদনে আপনার একটা দক্ষতা আমরা দেখেছি। এতগুলি কথা বলার উদ্দেশ্য হলো যে আপনি একটা বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্য দিয়ে আছেন, কিন্তু আমাদের দেশে বুদ্ধিবৃত্তিক চর্চা দীর্ঘদিন এক পেশে গিয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিই, বাঙালি জাতীয়তাবাদ, এই নিয়ে আসলে নানান ধরনের কথা হয়েছে, কিন্তু একটা দীর্ঘ সময় আমরা একটাই শুনেছি। এই বিষয়গুলো নিয়ে আপনি কিছু বলবেন? একটা দেশের যাকে বলে জাতির হৃদয়, জাতির মস্তিষ্ক, জাতির আত্মা, এটা তো সকলেরই আছে, সকলেই বুদ্ধিজীবী, প্রত্যেকে মানুষই বোঝে। কিন্তু মানুষ যা দেখতে পেত, মানুষ যা বুঝতে চাইতো, আমাদের এক ধরনের বুদ্ধিজীবীরা ছিলেন সেখান থেকে চোখে একটা ধুলো দিয়ে অন্যদিকে দৃষ্টি ফেরায় রাখা, নন ইস্যুকে ইস্যু করা, মানুষের জীবন মরণের সমস্যা, দেশের অগ্রগতির সমস্যা, আমাদের গণতন্ত্র, মানবাধিকার, আমাদের নির্বাচন না হওয়া, এই যে এই জাতীয়কার সমস্যাগুলো, অর্থনৈতিক লুটপাট, লুণ্ঠন করে দেশটাকে একটা ছিবড়ে বানিয়ে ফেলে রেখে যাওয়া, এগুলো নিয়ে কিন্তু কথা আমরা বুদ্ধিজীবীদের কাছ থেকে আশা করেছিলাম। কিন্তু অনেকেই বলতেন, কিন্তু একটা বড় অংশই বলতেন না। এদের আমরা নাম দিয়েছি হচ্ছে দরবারি বুদ্ধিজীবী। এরা ওই রাজ দরবারের সঙ্গে সম্পর্ক রাখতো, নিজেরা লাভবান হতো, বিদেশ সফর করতো, প্লট টট বাগিয়ে নিত এবং এরা হচ্ছে এক ধরনের জনগণের সঙ্গে প্রতারণা করত। তারা একটা বুদ্ধিবৃত্তিক রাজাকারীতে পরিণত হয়েছিল। আরেক দল ছিল যারা আরেকটু পরের স্তরের, এদেরকে নাম দেওয়া যায় কুদ্ধিজীবী, মানে কুটকাচাল নিয়ে ব্যস্ত থাকা, ফেসবুকে, টকশোতে, বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ানো এবং বিদ্বেষ ছড়ানো এবং মানুষকে হচ্ছে বিভ্রান্ত করা। তো এইটা এদের নাম আমি দিয়েছি হচ্ছে কুদ্ধিজীবী। তাহলে এখন বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবী তারাই যারা জনগণের কোনো না কোনো অংশের সঙ্গে যার সম্পর্ক রয়েছে,
যার জনগণের মুখপাত্র হওয়ার চেষ্টা রয়েছে এবং যার নিজস্ব কাজের উপর দাঁড়িয়ে তিনি কথা বলেন। হতে পারেন তিনি কবি, সাহিত্যিক, হতে পারেন সাংবাদিক কিংবা গবেষক, শিক্ষক, অধ্যাপক, বিজ্ঞানী। আমাদের যে ডক্টর আবেদ খান, যিনি আমাদের দেশের আন্তর্জাতিক খ্যাতনামা খুবই বড় মাপের একজন জিন বিজ্ঞানী, যিনি অনেক প্রজাতির ধান উদ্ভাবন করেছেন, তিনি একটা কথা বলতেন যে আমি যদি কবি হই, সাংবাদিক হই, তাহলে আমি বুদ্ধিজীবী। কিন্তু আমি যে এত জাতের ধান আবিষ্কার করলাম, আমি যে একজন বিজ্ঞানী, আমাকে কেউ বুদ্ধিজীবী বলছে না। তো তার মানে আমাদের দেশে বুদ্ধিজীবী সংজ্ঞাটাই হয়ে গেছে যারা হাওয়ার উপর তাওয়া ভাজেন, মানে যারা কাল্পনিক কথা বলেন, তথ্যভিত্তিক কথা বলেন না, গবেষণা ভিত্তিক কথা বলেন না। হ্যাঁ, বুদ্ধিজীবীর মতামত তো থাকবেই, কিন্তু মতামতের সীমানা কতটুকু? মতামতের সীমানা কি এই যে এই দেশে গণতন্ত্রের দরকার নেই, প্রয়োজনে আমরা হচ্ছে একটা মানে কল্যাণমূলক স্বৈরাচার চাই? এটা তো সোনার পাথর বাটি, যে কেউ যদি স্বৈরাচার হয় তার পক্ষে কল্যাণ করা সম্ভব না। আর সে কেউ যদি কল্যাণ করতে চায় তার অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে হবে, তাকে স্বৈরাচার কায়দায় সেটা করা সম্ভব না। কিন্তু তারা এটাকে দিয়েছেন। ফলে এই যে বুদ্ধিজীবীরা, যাকে ফ্যাসিবাদ যে কায়েম ছিল, বাংলাদেশ যে পরাধীন হয়েছিল, এইটার সামাজিক খুঁটি, এটার নৈতিক খুঁটির কাজটা করেছেন কিন্তু এই তথাকথিত বুদ্ধিজীবীরা। এবং এটা ভয়াবহ অপরাধ, জাতির বিরুদ্ধে অপরাধ। এবং এই অপরাধ করেও তারা আজকে এখনও অনুতপ্ত নন। আমরা খুব বিস্ময়ভাবে দেখি যে তাদের আনুগত্য দেশের ভেতরে নাই, তাদের আনুগত্য দেশের বাইরে। এবং এখানে বাংলাদেশে জনগণের উপর 80 দশক থেকে আমরা দেখতে পাই ক্রমশ এক শ্রেণীর মানুষকে জাতীয় অধ্যাপক, বুদ্ধিজীবী, প্রগতিশীল কবি, লেখক ইত্যাদি নাম দিয়ে দেশের মুখপাত্র সাজিয়ে রাখা ছিল। এবং এরা আসলে বাংলাদেশে বিদেশি শক্তির, পরাশক্তির, আমাদের সার্বভৌমত্ব বিরোধী শক্তির হয়ে কাজ করত। এবং এই শ্রেণীটা আমরা সহজেই একজন বন্দুকধারীকে চিহ্নিত করতে পারি, কিন্তু যিনি জাতির আত্মাকে দূষিত করেন, মানুষকে বিভ্রান্ত করেন, তাকে কিন্তু চেনা কঠিন। আমার তো এই জায়গায় আসার কথা না। আমি একজন কবিতা লিখি, আমি গল্প লিখতাম, আমি আমার প্রবন্ধ কাজ, মানে আমি মূলত নিজেকে সাহিত্যিক মনে করতে চেয়েছিলাম। কিন্তু বারে বারে যেটা হয়েছে যে জাহাঙ্গীরনগরে যখন ভর্তি হতে এলাম, আমি যে ধরনের রাজনৈতিক দল পছন্দ করা দরকার বলে সঠিক মনে করেছি সেটা নাই। তো আমি সাহিত্য না করে আমি ছাত্র সংগঠনে গেলাম এবং তার একটা বড় ইতিহাস, জেলেও গিয়েছি। পরে এসে কি করব, আমার রাজনীতির সঙ্গে যাচ্ছে না, মিলছে না, হচ্ছে না, আমার ভরসা থাকছে না তাদের প্রতি। আমি তখন কোন পেশা বেছে নেব? আমি সাংবাদিকতায় গেলাম, অথচ আমার মনটা চাইতো শিক্ষক হতে। যদি রাজনীতি না করতাম, আমি হয়তো শিক্ষক হওয়ার চেষ্টা করতাম। কিন্তু ফলে আমি তো আমার কাজটা ছাড়ি নাই। আমার এই কারণে, আমার যদি বলি যে গত 20 বছরের, বিশেষত জরুরি অবস্থার সময় থেকে, আমার একটা বই আছে জরুরি অবস্থার আমলনামা, তো ওই সময় থেকে যে রাজনৈতিক বিশ্লেষণ, সামাজিক বিশ্লেষণটা আমি করি, মূলত আমার কলামেও কিন্তু আমি এক ধরনের বিশ্লেষণই হাজির করি, শুধু মতামত না। তো সেখান থেকে কিন্তু আমি কিন্তু এটা, যেমন আমরা বলতাম যে 2014 সালের নির্বাচনের পরে আমার মনে হয়েছিল, আমি লিখেছি যে আওয়ামী লীগ কি তাহলে মুসলিম লীগ হওয়ার দিকে যাত্রা করলো? যে মুসলিম লীগ পাকিস্তানের স্বাধীনতার জন্য নেতৃত্ব দিল, তারা অচিরেই কিছুদিনের মধ্যেই আস্তে আস্তে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ক্ষমতা মসনদের দিকে রাখতে গিয়ে। যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে একটা অন্যতম দল হিসেবে নেতৃত্ব দিয়েছে, শত সমালোচনার পরেও তাদের যতটুকু ভূমিকা, কিন্তু দেখা গেল স্বাধীনতার পর তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তাদের স্বাধীনতা হচ্ছে অন্য রাষ্ট্রের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা না। এটা এমন এক জাতীয়তাবাদ আপনি পৃথিবীতে খুব কম পাবেন, যে জাতীয়তাবাদের প্রধান বন্ধু হচ্ছে দেশের জনগণ। মানে জাতির কথায় বলাই তো জাতীয়তাবাদের কথা আমরা শুনেছি। আসলে জাতির নাম করে একটা ফ্যাসিস্ট কায়দায় কিন্তু জাতীয়তাবাদগুলো, সব জাতীয়তাবাদই কিন্তু শেষ পর্যন্ত স্বৈরাচারে পরিণত হয়। তারপরেও তারা অন্তত দেশের লোকের কথা বলে। কিন্তু আমার জাতীয়তাবাদের, আমরা দেখেছি যে বাঙালি জাতীয়তাবাদের কথা যারা বলতেন, তারা এটাকে, তাদের শত্রু হচ্ছে দেশের অধিকাংশ জনগণ, আর বন্ধু হচ্ছে অন্য রাষ্ট্রের মানুষ। তো এটা তো খুব অদ্ভুত এক বাস্তবতা, যে নাম বলছি আমি জাতীয়তাবাদ, কিন্তু আমি বাঙালিকে ঘৃণা করি। আমি বাঙালি জাতীয়তার কথা বলছি, কিন্তু আমি বাঙালিকে ঘৃণা করি। এখন বাঙালিকে, যে লোকটা লুঙ্গি পরে, যে লোকটা ভাত খায়, যে লোকটার অধিকাংশই কৃষক, এবং যারা ধর্ম পরিচয় একটা বড় অংশই মুসলমান, তার বাইরে বাঙালি হিন্দু রয়েছে, বাঙালিদের বাইরে আদিবাসী রয়েছে, বাঙালিদের বাইরে বিভিন্ন জনজাতি রয়েছে। তো আপনাকে তো জাতি বলতে ইউরোপীয় অর্থে আমরা ন্যাশন বুঝি, আর বাংলাদেশে, আমাদের ভারতবর্ষে এখানে একটা ভুল ধারণা ভারতের জাতীয়তাবাদ থেকে এসছে, যে জাত থেকে জাতি, রেস থেকে জাতি এসছে। কিন্তু আসলে হওয়ার কথা ছিল
জনতা থেকে জাতি। তো জনতার জাতীয়তাবাদ কিন্তু আমরা বাংলাদেশে খুব কমই কার্যকর থাকতে দেখেছি। এবং এর বাইরে নাগরিক জাতীয়তাবাদের যে কথা, যে দেশের সকল মানুষই এই রাষ্ট্রের নাগরিক, সমান মর্যাদা ভোগী, তাদের জন্য যে রাজনৈতিক জাতীয়তাবাদ, যেটাকে তারা নাগরিক জাতীয়তাবাদ বলছেন, সিভিক ন্যাশনালিজম বলছেন, সেটার কিছু প্রকাশ আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে দেখি। এখন কথাটা হচ্ছে যে আসলে কি আমরা জাতীয়তাবাদের যুগে পড়ে থাকবো? জাতীয়তাবাদের যুগ আমরা গোটা পৃথিবীতে দেখেছি, তারা না দেশটাকে জাতীয় উন্নতি মুক্তি ঘটাতে পেরেছে। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদকে তো জাতীয়তাবাদের কথা বলতে হয় নাই, সিঙ্গাপুরের লি কুইনকে তো জাতীয়তাবাদের কথা বলতে হয় নাই। তিনি সরাসরি মূল অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন। ওই কর্মসূচির যখন অভাব থাকে জনগণের দেওয়ার, তখন আমরা নানান লেভেল, লাল সালুর ঝালর বা একটা জাতীয়তাবাদের একটা ঝালর দিয়ে পতাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখা হয়েছিল। তো সেটাই তো জাতীয়তাবাদ। ফলে আমরা বোধহয় জাতীয়তাবাদের পরের যুগে বাংলাদেশের মানুষ চলে এসেছে, ছাত্র তরুণরা চলে এসেছে। শুধু জাতীয়তাবাদ দিয়ে আমরা আমাদের সমস্যা মেটাতে পারবো না। আমরা এখন একটু বিরতি নেব, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। ফারুক আসিফ, আমাদের আরেকটা অভিযোগ রয়েছে যে আমাদের সংস্কৃতিটা অনেকটা ভারত কেন্দ্রিক, আরও নির্দিষ্ট করে যদি বলি কলকাতা কেন্দ্রিক। বাংলাদেশ কেন্দ্রিক যে সংস্কৃতির ধরন বা এদেশের মানুষের যে সংস্কৃতির বিষয়টা, সেটা কিন্তু গড়ে ওঠেনি। আরেকটা বিষয় এখানে বলি, যারা একসময় যারা সংস্কৃতির চর্চা করতেন, যারা সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন, তাদের সংস্কৃতির ফসলটা আসলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের পকেটে গেছে এবং একটি স্বৈরাচারের জন্ম হয়েছে। তাহলে প্রশ্ন হলো, তাদের সেই চেষ্টাটা কি বা প্রচেষ্টাটা কি, তাদের সেই কাজটা কি ব্যর্থ হয়ে গেছে? আমাদের এখানে বাংলাদেশের সংস্কৃতি আসলে কলকাতা কেন্দ্রিক, বরঞ্চ উল্টাটা। আপনি দেখেন যে আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক উদযাপন বা প্রতীকগুলো শুধু সারা বিশ্বের বাঙালি না, কলকাতা ভারতীয় বাঙালি না, বিশ্বের বাঙালিরা গ্রহণ করেছে, আন্তর্জাতিকভাবেও গ্রহণ করেছে। যেমন আপনি আমাদের ভাষা আন্দোলনের যে কেন্দ্র করে যে ভাষাভিত্তিক যে চেতনা আত্মপরিচয়ের বেলায়, এইটা কিন্তু জাতিসংঘে স্বীকৃতি পেয়েছে। কিন্তু সেখানে গিয়ে আওয়ামী লীগের আমলে এবং তাদের বন্ধুদের ষড়যন্ত্রে জিনিসটা একটু টুইস্ট হয়ে গেছে, একটু গুলিয়ে গেছে। আমরা কিন্তু আমাদের রাষ্ট্রভাষা দাবির আন্দোলন ছিল, মাতৃভাষার কথা ছিল না। কারণ মাতৃভাষা কেউ কেড়ে নিতে পারে না। পাকিস্তান সরকার কারো মাতৃভাষায় হাত দেয় নাই, কঠিন কাজ, এটা অসম্ভব, এবং তারা সেটা করেও নাই। জিন্নাহ সাহেব এরকম কোনো কথা বলেনও নাই। যেটা ছিল যে রাষ্ট্রভাষা কয়টা হবে, বাংলা তার মধ্যে অন্যতম রাষ্ট্রভাষা থাকবে কিনা, সেই দাবিতে আন্দোলন হয়েছিল। কিন্তু সেটাকে আমরা রাষ্ট্রভাষা করলাম না, আমরা এখন মাতৃভাষা ইনস্টিটিউট, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিকে নিয়ে গেলাম। মানে জিনিসটাকে আমরা বিরাজনীতিকরণ করলাম। এর ভেতরে যে প্রতিরোধের বা রাজনৈতিক অধিকারের একটা যে বার্তা ছিল, রাষ্ট্রভাষা করা মানে হচ্ছে বাংলা ভাষা রাষ্ট্রের ভাষা হবে এবং বাঙালি ভাষীরাদের মুখের ভাষাটার গুরুত্বটা আসবে, ইংরেজির চেয়ে বা হিন্দির চেয়ে বাংলাকে সবচেয়ে আগে রাখবো আমরা। কিন্তু সেটা কিন্তু আমাদের হয় নাই। 2 নম্বর, আমাদের যে বাংলা নববর্ষ উদযাপন পয়লা বৈশাখ, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গে ওরা পয়লা বৈশাখে খিচুড়ি খেত এবং তাদের তারিখটাও আলাদা। কিন্তু এই যে পান্তা ইলিশ, এই পান্তা, আমরা তো ভাতের দেশের মানুষ এবং আমরা ভাতের ভূগোলের মানুষ, এবং আমরা পান্তাটাকে হেয় করি। যেটা জাপানিরা হচ্ছে দলা করে খায়, যেটা আবার কোরীয়রা হচ্ছে একটু পানি দিয়ে ভিজায় খায়, যেটা নুডলসটাও তো ভাত জাতীয় পদার্থ, সেটাই আমাদের দেশের পান্তা। এবং এটা বাঙালি কৃষক, ভাত তো ভিয়েতনামেও খায়, লাওসেও খায়, থাইল্যান্ডেও খায়, পশ্চিমবাংলাও খায়। কিন্তু বাঙালি কৃষকদের একটা উদ্ভাবন হচ্ছে এর সঙ্গে রাতের ভাতটা পানি দিয়ে রেখে পান্তা বানানো। এই পান্তার যে পুষ্টি এবং পান্তা তার যে পরিশ্রমের কাজে হেল্প করে, তো এটা আমাদের অবদান। এবং এই পয়লা বৈশাখটা কিন্তু এভাবেই গোটা পৃথিবীতে যাচ্ছিল। কিন্তু আমরা পরে দেখলাম যাদেরকে আপনি সংস্কৃতিওয়ালা বলছেন, তারা আসলে সংস্কৃতি ব্যবসায়ী, এবং তারা বাংলা মানে সংস্কৃতির একটা ভিত্তি লাগবে। সংস্কৃতি একজন বুদ্ধিজীবী লিখে তৈরি করেন না, কোনো কবিগুরুর হাত দিয়ে এটা হয় না।
এটা হচ্ছে একটা দেশের অধিকাংশ জনগণ যা করেন, ভাবেন, জীবনযাপন করেন যেভাবে, চিন্তা করেন যেভাবে, স্বপ্ন দেখেন যেভাবে, ভালোবাসার প্রকাশ ঘটান যেভাবে, তাহলে সেই সংস্কৃতির ভিত্তি তো কৃষক শ্রেণী, অধিকাংশ জনগণই আমার কৃষক ছিল, এখনও অধিকাংশ মানুষ কৃষক, আমার পূর্বপুরুষও কৃষক। তাহলে কৃষক সংস্কৃতি কিন্তু জাতীয় সংস্কৃতি, সেইটার বিপরীতে একটা জমিদার বাবু সংস্কৃতি আমরা কলকাতা থেকে এনারা আমদানির চেষ্টা করেছেন এবং বারে বারে ব্যর্থ হয়েছেন, কারণ তাদের এই সমস্ত সংস্কৃতির প্রভাব কিন্তু সাধারণ মানুষের উপর নাই। কিন্তু শিল্পকলায়, বাংলা একাডেমিতে বিভিন্ন সেমিনারে তারা এগুলো বড়াই করে বলেন, কেউ এগুলোতে পাত্তাও দেয় না, শুনেও না। গ্রামাঞ্চলে যান, সাধারণ মানুষের মধ্যে যান, কোন শিল্পীরা জনপ্রিয়, কোন কবিরা জনপ্রিয়, এখনও নজরুল, এখনও রবীন্দ্রনাথ, এখনও জীবন দাস। এখন আমরা দেখলাম যে আল মাহমুদ তরুণদের মধ্যে অনেক জনপ্রিয় হচ্ছেন, কিন্তু তাকে একটা সময় দমন করে রাখা হয়েছিল, তার কবিতাকে নিষিদ্ধ করা হয় না, কিন্তু নিন্দা করা হতো, তাকে কোথাও যেতে দেওয়া হতো না, কোথাও আমন্ত্রণ করা হতো না। এখন তিনি জেগে উঠেছেন। যারা দরবারি কবি, দরবারি বুদ্ধিজীবী, তারা তো হারিয়ে যাচ্ছেন। ফলে আমাদের সংস্কৃতির বিশেষ বৈশিষ্ট্যটা আমাদের যদি খেয়াল রাখি যে এটা নদী মাতৃক সংস্কৃতি, এটা কৃষক সংস্কৃতি, এবং এই সংস্কৃতির মধ্যে অধিকাংশ মানুষের জীবনযাপন বা বিশ্বাসের একটা প্রতিফলন আসবে। মানে সংস্কৃতি আর ধর্ম এক না, কিন্তু আপনি মানুষের ধর্মীয় জীবনের বাইরে সংস্কৃতিকে কল্পনা করা যায় না, সেটা কৃত্রিম, সেটা টবে লাগানো, সেটা প্লাস্টিকের ফুলের মতো। এবং সংস্কৃতি শব্দটা, যেটা আপনি আবুল মনসুর আহমদের কথা বললেন, এই শব্দটার মধ্যেও একটা সমস্যা আছে। আমাকে সংস্কৃত করতে হবে, সংস্কৃত করতে মানে কি উন্নত করতে হবে, অথবা সংস্কৃত ভাষা, যে ভাষায় বেদ পুরাণ লিখিত, সেই ভাষা থেকে যা আসছে তাই সংস্কৃতি। কিন্তু আবুল মনসুর আহমদ বলছেন না, কৃষকের জীবন থেকে যা আসছে, মানে কৃষ্টি। আমরা কিন্তু এর আগে কৃষ্টি ব্যবহার করতাম, হঠাৎ করে এটা রবীন্দ্রনাথ এটাকে সংস্কৃতি বলে এটা চালু করলেন, এবং এটাকে মানুষের উৎপাদন জীবনযাপন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। মানুষ যে সংস্কৃতি চর্চাকে মনে করে একটা ওই যে হাওয়াই মিঠাই বা একটা বিলাস বা জীবনের থেকে বাইরে একটা জিনিস, কৃত্রিম জিনিস, এটা এই কারণেই মনে করে, কারণ এর সঙ্গে তার কৃষ্টির কোনো সম্পর্ক নেই। ফলে আমরা কৃষ্টির সঙ্গে, যে কৃষ্টি থেকে আসা যে সংস্কৃতি, সেটাই গণমানুষের সংস্কৃতি। এবং একটা দেশের কোনো একক সংস্কৃতিও থাকে না। সংস্কৃতি হচ্ছে একটা সমুদ্রের মতো, আমাদের আঞ্চলিক সমুদ্র বঙ্গোপসাগর, তার ভেতরে কি আরব সাগর, ভারত সাগর এবং আমাদের নদী, হিমালয়ের পানি এসে মিশছে না। যে সংস্কৃতির মধ্যে অনেকগুলো ধারা থাকবে, তারা একটার সঙ্গে মেলামেশা করবে, জানাজানি হবে, তর্ক বিতর্ক হবে, এবং সেগুলো একটা সময় দেশের মানুষের যে আত্মিক জগৎ, তার যে ভাবজগৎ, তার যে আত্মপরিচয়, এটার নিশানা তারা খাড়া করে রাখবে। তার যে রাজনৈতিক নোঙর, সেটা সে তাকে হারাতে দেবে না। ফলে সেই সংস্কৃতি চর্চাটা আমাদের দেশে খুব বিরল ছিল। আপনি বলছেন আল মাহমুদ আবার উঠে এসছে। আমাদের এই বাংলাদেশে, এই মাটিতে একটি রাজনৈতিক চরিত্র ময়ূর হিসাবে সবাই জানে, কিন্তু গত দীর্ঘদিন ধরে তাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমি আসলে মৌলানা ভাসানীর কথা বলছি। ইদানিং তাকে সামনে আনা হচ্ছে, অথবা উনি এসে যাচ্ছেন। আমার প্রশ্ন হলো, আমরা মৌলানা ভাসানীকে কেন চর্চায় আনবো, কেন স্মরণ করব? মানে আজকে যে বাংলাদেশ, সেটা মৌলানা ভাসানীকে ছাড়া কল্পনা করা যায় না। কিন্তু যারা রাষ্ট্র জাতির জীবনে গুরুত্বপূর্ণ এবং বিকল্পহীনভাবে দাঁড়িয়ে পড়েছেন, তাদেরকে এই জায়গায় আমরা স্মরণ করতে পারি, সব দেশই করে থাকে। সেই জায়গায় যদি আপনি কাউকে বলতে চান জাতির পিতার জায়গায়, তাহলে আপনি কিন্তু মৌলানা ভাসানীর নাম আসতে হবে। এবং খুবই অবাক লাগবে শুনে যে 1971 সালে 9 মার্চ ঢাকার জনসভায় মৌলানা ভাসানীকে পরিচয় করে দেওয়া হচ্ছে, ছাত্ররা স্লোগান দিচ্ছে, জাতির পিতা মৌলানা ভাসানী। এবং আমাদের জাতির পিতার আলোচনা যদি কারো বেলায় হয়ে থাকে, সেটা কিন্তু মৌলানা ভাসানীর বেলায় 71-এর আগে। 71-এর আগে আর কারো নাম কিন্তু জাতির পিতা হিসেবে আসে নাই। এবং এগুলো মানুষ তো মুখে মুখে বলতে বলতে এটা প্রতিষ্ঠিত হয়ে যায়। কিন্তু 72 সালে যখন শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উপাধি দেওয়া হচ্ছে এবং তার দল থেকে প্রচার করা হচ্ছে, গণমাধ্যমে প্রচার করা হচ্ছে, করতে করতে তিনি জাতির পিতা হয়ে গেলেন। এখন সেটা সংবিধানেরও অংশ, কিন্তু ইতিহাসের, সেটা আইনের ব্যাপার, আমি আইনের দিকে যাচ্ছি না। ইতিহাসের জায়গায় যদি বলেন, প্রথম নামটা কিন্তু মৌলানা ভাসানীর এসেছিল। এবং যদি আপনি 3 জন ব্যক্তির সঙ্গে আমরা তুলনা করি, মৌলানা ভাসানী, মহাত্মা গান্ধী এবং শেখ মুজিবুর রহমান, এই 3 জনের তুলনা করলেই বোঝা যাবে মৌলানা ভাসানী কেন গুরুত্বপূর্ণ। এবং এই মৌলানা ভাসানীকে তো সবসময় দমন করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে, স্বাধীন দেশেও তিনি জেলে গেছেন,
এবং সবসময় তাকে একটা ভয় ছিল আওয়ামী লীগের যে ভাসানী যদি সামনে চলে আসেন তাহলে তাদের সকল ধাপ্পা ফাঁকি এবং ঐতিহাসিক প্রতারণা, ইতিহাসকে যে বিকৃত করা, এটা মানুষ চিনে ফেলবে, বুঝে ফেলবে। কারণ ভাসানী আরও বড় চরিত্র হয়েছিলেন। 47 সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর যখন পাকিস্তানের পুলিশ প্রথম গুলিটা করে কিন্তু চট্টগ্রামের মাদরসায়, যেখানে হালদা নদীর এখানে, যেটা আমাদের সবচেয়ে বড় মৎস্য প্রজনন কেন্দ্র, প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র, সেইখানে একটা বাঁধ দিয়ে ওইখানে ক্ষতি করা হচ্ছিল। ফলে জেলেরা, গ্রামবাসীরা আন্দোলন করে, সেখানে পুলিশের গুলি হয়। ওই গুলির প্রতিবাদে 48 সালে প্রথম হরতালটা কিন্তু মাওলানা ভাসানী ডাকেন। এটা ছিল পাকিস্তানের ইতিহাসের প্রথম হরতাল। মানে তাহলে আপনার হচ্ছে বাঙালি সে সময়ের পূর্ব পাকিস্তানের মানুষের প্রথম প্রতিবাদের নেতাও ভাসানী। 1952 ভাষা আন্দোলন, সেটার একটা সূচনা এবং নেতৃত্বে, সেটার দিক নির্দেশনায় মাওলানা ভাসানী ছিলেন। তারপর আপনি প্রত্যেকটা জায়গায় আসেন, 54 নির্বাচন, 56 সালের আন্দোলন, 65 সম্মেলন, কাকবাড়ি 56 সালের কাকমারি সম্মেলন, হ্যাঁ, 65-র যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধের সময় তার যে ভূমিকা, 1969-এর গণ অভ্যুত্থান। 1969-এর গণ অভ্যুত্থানের প্রধান নেতা তো ভাসানী। ভাসানীর ডাকেই তো মানুষ এসেছিল, ছাত্র তরুণরা তার চারপাশেই ভিড় করেছিল। তো এই প্রত্যেকটা ঘটনায় ভাসানী উপস্থিত। আবার আপনি যদি দেখেন যে 1952 সালে শেখ মুজিবুর রহমান জেলে, 1969 সালে শেখ মুজিবুর রহমান জেলে, 1971 সালে শেখ মুজিবুর রহমান চলে গেলেন, আত্মসমর্পণ করলেন এবং পাকিস্তানিরা তাকে নিয়ে গেল, বন্দি করে রাখলো। তো প্রত্যেকটা জাতির জীবনের যুগান্তরিকারী মুহূর্তে কিন্তু শেখ মুজিবুর রহমান যে কোনো কারণেই, ঘটনা হচ্ছে এই যে তিনি অনুপস্থিত, উপস্থিত হচ্ছে মাওলানা ভাসানী। এবং তিনি পাকিস্তানকে ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন। তিনি হচ্ছে ভাসানীকে বুঝতে গেলে দেখবেন যে ভাসানী দেওবন্দ থেকে পড়ালেখা করে এসছে, একটা ইসলামিক ঘরানার পড়ালেখা করে এসছেন। আর গান্ধী, তিনি তো ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ সরকারের সহযোগিতা করে তিনি ভারতবর্ষে এলেন। গান্ধী তথাকথিত সেকুলার শিক্ষায় শিক্ষিত হয়ে রাজনীতিতে আনলেন, ধর্মের প্রবেশ করিয়ে দিলেন, রাম রাজত্বের ধারণা আনলেন। তিনি যাকে বলা যায় সম্প্রদায় ভিত্তিক রাজনীতির কথাটাও তিনি বললেন। আর মাওলানা ভাসানী দেওবন্দ থেকে পড়ালেখা করে এসে তিনি কৃষক আন্দোলনে যাচ্ছেন, যে আসামের কৃষকদের বঞ্চনা ছিল, তাদের ওখানে নিপীড়ন ছিল, তার বিরুদ্ধে বিশাল ভূমিকা ছিল। তিনি 3টা রাষ্ট্রে হচ্ছে তিনি কাজ করেছেন। একটা ব্রিটিশ রাজের বিরোধিতা করেছেন, পাকিস্তান রাজের বিরোধিতা করেছেন, এবং স্বাধীন বাংলাদেশে যে বাকশাল, তার বিরোধিতা তিনি শাসনের বিরোধিতা। সমস্ত সময় আপনি যদি কাজী নজরুলের যে বিদ্রোহী কবিতাটা আমরা মাথায় আনি, কল্পনা করি, তাহলে এই বিদ্রোহী পুরুষটা কে? আপনি দেখবেন যে আমি চিরবিদ্রোহী, আমি সেই দিন হব শান্ত। এখন ভাসানী সেই বিদ্রোহী চরিত্র। কাজী নজরুলের বিদ্রোহীর মূল নায়কটা কিন্তু আমরা দেখতে পাই যে কবিতাটা আগে লেখা, ভাসানীর অবদান আরও পরের, কিন্তু ওই কবিতার চরিত্রটাই কিন্তু মাওলানা ভাসানী, যিনি শোষিত বঞ্চিত মানুষের পক্ষে লড়েছেন, তিনি সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছেন। উল্টা গান্ধী যেটা করেছেন, তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষে হচ্ছে আপোষমূলক কায়দায় যাতে চলে যেতে পারে, চলে যায়, এবং তার গান্ধীর ভূমিকার কারণে ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু অনেক পরে এসেছে, না আরও আগে আসতো। 42-এর যে ভারত ছাড়ো আন্দোলন, যে আন্দোলনে যখন গণঅভ্যুত্থানের রূপ নিচ্ছে, তখন তিনি মানে আন্দোলন থেকে সরে আসার ঘোষণা দিলেন। তো 42 সালই তো ভারত পাকিস্তান সব স্বাধীন হওয়ার কথা। এবং দেশভাগের জন্য অন্যতম দায়ী হিসেবে এখনকার ইতিহাসবিদরা দেখাচ্ছেন, জয়া চ্যাটার্জি বলেন, পেরি অ্যান্ডারসন বলেন, অনেকের কাজে আপনি দেখবেন যে গান্ধীর একটা ভূমিকাটা কি ছিল। তো গান্ধী অহিংসার কথা বলেছেন, কিন্তু গান্ধীর এই অহিংসার কারণে কিন্তু দাঙ্গা ঠেকানো যায়নি। লক্ষ লক্ষ হিন্দু মুসলমান উভয় পক্ষে মারা গেছে। তার মানে তিনি রক্তগঙ্গা বয়ে যাবে এটা মেনে নিতে রাজি ছিলেন, অবশ্যই দুঃখের সঙ্গে কথাটা লিখছেন তার ডায়েরিতে, কিন্তু উনি মেনে নিতে রাজি ছিলেন। আর ভাসানী কী করছেন, তিনি কৃষকদেরকে নিয়ে যাচ্ছেন সমাজতন্ত্রের কাছে, তিনি কৃষকের কাছে পীর, ছাত্রদের কাছে বিপ্লবী নেতা, তিনি জাতির কাছে হচ্ছে জাতির অভিভাবক, জাতির পিতার মতো। তিনি তার মুরিদ হতে গেলে ইসলামে বিশ্বাসও করতে হয়, সমাজতন্ত্রের জন্য কাজ করতে হবে, এরকম কথা বলেন। তার মানে তিনি মুরিদকে নিয়ে যাচ্ছেন বিপ্লবী আন্দোলনে, আর কৃষককে নিয়ে, বুদ্ধিজীবীকে, শহরবাসীকে নিয়ে যাচ্ছেন কৃষকের কাছে, এবং এইটার মধ্যে তিনি ইসলামের যে একটা বিপ্লবী সাম্যবাদী যে আবেদন, সেটাকে তিনি কাজে লাগাচ্ছেন। কিন্তু সেটাকে তিনি কখনোই তিনি ইসলামিস্ট রাজনীতি যাকে বলে আজকে আমরা যেটা চিনি, সেটা কিন্তু তিনি করছেন না।
তিনি মুসলমান কৃষক, হিন্দু কৃষক, সকল কৃষকেরই নেতা হয়ে উঠছেন এবং ধর্ম সেখানে তার প্রেরণা হচ্ছে। তার যে সংস্কৃতি, তার পোশাকটা দেখেন, লুঙ্গি। গান্ধী যেমন নিয়েছিলেন গুজরাটি কৃষকের পোশাক, কোটটাই ছেড়ে তিনি গুজরাটি কৃষকের পোশাক নিয়েছেন, কিন্তু রাজনীতিটা করেছেন কৃষকের বিরুদ্ধে। ভারতের কৃষকরা কিছুই গান্ধীর কাছ থেকে পায় নাই। কিন্তু মাওলানা ভাসানী তিনি লুঙ্গি পরছেন, গামছা ঝোলাচ্ছেন, যে এই যে একটা বেতের টুপি ওইটা পরছেন, যেটা বাংলার কৃষকরা পরে সবসময়। এবং তারা যখন ওয়াজ মাহফিলে যায়, হাটে বাজারে যায়, আত্মীয় বাড়িতে যায় সপ্তাহে একদিন, সেদিন তারা যে পাঞ্জাবিটা পরে, ওই পাঞ্জাবিটা মাওলানা ভাসানী পরছেন। তাহলে তিনি জাতীয় প্রতীক নিয়ে, জাতীয় পোশাক নিয়ে হাজির হচ্ছেন রাজনৈতিক ময়দানে। তার ভাষাটা, তার জবানটা হচ্ছে কৃষকের মুখের ভাষার কাছাকাছি, মানুষ তাকে বুঝতে পারছে। এবং তিনি মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করছেন, তিনি পাকিস্তানি স্বৈরতন্ত্রের বিরোধিতা করছেন, তিনি দেশীয় যোদ্ধার, দেশীয় লুটেরা, কালো টাকার মালিকদের বিরোধিতা করছেন। এবং স্বাধীন বাংলাদেশে প্রথম গণতন্ত্রের লড়াইটা যখন তিনি শুরু করেন, এবং তার যে হক কথা প্রকাশ, মাওলানা ভাসানী কি শুধু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা? আওয়ামী লীগ কেন তার প্রতিষ্ঠাতাকে ভুলে গেল? আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগের আমলে মাওলানা ভাসানীর নাম পত্রিকায় লেখা যেত না? স্বাধীনতার এত বড় নেতা, এবং মাওলানা ভাসানী আমরা জানি ভারতে স্বাধীনতা যুদ্ধে, ভারতে যখন তিনি গেলেন তাকে সেখানে কিন্তু এক ধরনের গৃহবন্দী করে ফেলা হলো। ৭১ জুলাই পর্যন্ত তারা চেষ্টা করছিল খন্দকার মোশতাক সহ অন্যদের নেতৃত্বে যে তারা পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করবে। তারা যোগাযোগ শুরু করে দিয়েছিল আমেরিকার মাধ্যমে। তারপরে ভারতকে, তাজউদ্দিনকে সাথে নিয়ে সিমলা কনফারেন্স করে এটাকে সামাল দিতে হলো। কিন্তু ভাসানী যদি মুক্ত থাকতেন, এটা কি সম্ভব হতো? ফলে মাওলানা ভাসানীকে বন্দী করার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের মূল প্রতীকটা, মূল ইঞ্জিনটাকে কিন্তু বন্দী করা হয়েছিল। এবং যার খেসারত আজও আমরা দিচ্ছি যে আমাদের মুক্তিযুদ্ধ হয়ে গেছে ভারত পাকিস্তানের যুদ্ধ, এবং এটা ভারতের বিজয় হয়েছে। বাংলাদেশের বিজয় তো 16ই ডিসেম্বরে রেসকোর্স ময়দানে সম্পূর্ণ হতে পারেনি। আমার বিজয় আমাকে উপভোগ করতে দেওয়া হয়নি। আমার সেনা প্রধান সেখানে জেনারেল ওসমানী, তিনি সেখানে ছিলেন না, সেক্টর কমান্ডাররা ছিলেন না। যুদ্ধটা কারা করেছিল আসলে? যুদ্ধটা তো প্রথমত আমাদের যে বাঙালি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাঙালি সেনাবাহিনী, তাদের নেতা হিসেবে মেজর জিয়া যে ঘোষণা, সেটা শেখ মুজিবের নামে তিনি যে ঘোষণাটা দিয়েছিলেন, সেটা ছাড়া এই যুদ্ধ হতো না। একজন সিভিলিয়ান লোকের ডাকে মানুষ ভরসা পেত না। আমরা এই সময় দেখেছেন যে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা যেদিন রাজপথে নেমে এলেন, সেটা ছাত্রদের জন্য বিরাট সাহস এবং প্রেরণার জায়গা ছিল। আর জিয়া সে সময় একটা সার্ভিং মেজর, তো তার এই ভূমিকাটা কিন্তু জাতিকে দিশা দিয়েছিল যে না, একটা যুদ্ধ হবে। কারণ সবাই আওয়ামী লীগ পালিয়ে গেছে, তাদের আওয়ামী লীগের প্রধান নেতা আত্মসমর্পণ করে বসেছেন যুদ্ধের ডাক দিয়ে। ৭ই মার্চের ভাষণে সুস্পষ্ট কর্মসূচি নাই। ছাত্ররা, শ্রমিকেরা, তারা নিজেরা ঢাকা শহরে ব্যারিকেড করছে, অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে, কিন্তু নেতা চলে গেল। ফলে ইপিআরের যে পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্য, তারাই প্রথম, মূলত সেনাবাহিনী, বাঙালি সেনাবাহিনী প্রথম মুখোমুখি দাঁড়িয়ে শুরু করলো। তারপরে তার পেছনে ছাত্ররা, কৃষকেরা, তরুণেরা হাজির হলো। এই যে পুরা জাগরণটা, এই জাগরণের যে আওয়াজ, বক্তৃতা, যে নির্দেশনা, এটা কিন্তু মাওলানা ভাসানী 19 দফার মধ্যে ছিল। ভাসানীর 19 দফা ছাড়া শেখ আওয়ামী লীগের 6 দফা আসতো না। এবং ভাসানীর যে 69 অভ্যুত্থান ছাড়া 70-এর নির্বাচনে আমরা জয়ী হতে পারতাম না। আইয়ুব খান চলে যেত না, ইয়াহিয়া খান আমাদের সঙ্গে আপোষে আসার চেষ্টা করতো না। এবং ভাসানীর যে সাহসী ভূমিকা, 7ই মার্চের আগে পরে, 3 মার্চ তিনি জনসভা করছেন, 9 মার্চ জনসভা করছেন, পুরো মাস জুড়ে তিনি পুরো জাতিকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আর আওয়ামী লীগ করছে গোলটেবিল বৈঠক। তাহলে আপনি যদি পুরো ধারাটা দেখেন, তাহলে আজকে ভাসানী ছাড়া কিন্তু আমরা আমাদের যে আজকের বাংলাদেশের যে, আপনি যেই বাংলাদেশ, আগামী বাংলাদেশ আপনাদের যে অনুষ্ঠানের নাম, এই আগামী বাংলাদেশে ভাসানীকে অবশ্যই আমাদের প্রয়োজন। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতিতে যাব, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন পিআইবির মহাপরিচালক জনাব ফারুক আসিফ। আমরা লক্ষ্য করেছি যে মাওলানা ভাসানী তার জীবন যারা মোটামুটি জানেন তারাও বুঝতে পারবেন উনি এমন একটি মানুষ ছিলেন দেশপ্রেমিক এবং জনগণের প্রতি, আমরা যাকে বলি প্রো পিপুল, কিন্তু তাকে মুছে ফেলার হেন চেষ্টা নেই যেটা করা হয়নি। বিশেষ করে গত 15 বছরে অত্যন্ত পরিকল্পিতভাবে শুধু ভাসানী নয়, সবাইকে মুছে ফেলে এক ব্যক্তিকে সামনে নিয়ে আসার চেষ্টা করা ছিল। আপনি শুরুতে বলছিলেন এক ব্যক্তি এবং তার পরিবার। আওয়ামী লীগ কি ভাসানীকে ভয় পেত? আওয়ামী লীগের কত কত প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়, ভাসানীর নাম আসে না, অথচ মাওলানা ভাসানী কিন্তু এই দলের প্রতিষ্ঠাতা। মাওলানা ভাসানী ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠার সঙ্গে ছিলেন। মাওলানা ভাসানী আমাদের স্বাধীনতা আন্দোলনের রূপকার ছিলেন, প্রধান মুখপাত্র ছিলেন। যখন আওয়ামী লীগ স্বাধীনতার পথে যেতে নারাজ ছিল, ভয় পেত, তখন মাওলানা ভাসানী পাকিস্তানকে ওয়ালাইকুম আসসালাম বলছেন তিনি। এবং একটা বড় ঘটনা, যখন যে ভোলার যে ঘূর্ণিঝড় 1970 সালে, কেউ তো যায়নি, মাওলানা ভাসানী গিয়েছিলেন, তিনিই কেঁদেছিলেন মানুষের জন্য। তো এই ভাসানীর বড় জায়গাটা হচ্ছে যে মাওলানা ভাসানী তিনি ওই জাতীয়তাবাদে বিশ্বাস করতেন না যে জাতীয়তাবাদ মনে করে তারা ভারতীয় জাতীয়তাবাদের হচ্ছে অনুগত থাকবে। ফলে এই বাঙালি জাতীয়তাবাদের চোখে, ভারতকেন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদের চোখে মাওলানা ভাসানী একটা বিপজ্জনক নাম। কারণ মাওলানা ভাসানী এলেই চলে আসবে যে ভাষা আন্দোলনের নেতাকে মাওলানা ভাসানী, 69 গণ অভ্যুত্থানের নেতাকে মাওলানা ভাসানী, স্বাধীনতার আওয়াজ প্রথম কে তুলছিলেন মাওলানা ভাসানী, প্রথম কাকে জাতির পিতা বলা হয়েছিল 1971 সালের মার্চ মাসে, মাওলানা ভাসানী। এবং তিনি এখানে যে সাম্রাজ্যবাদ বিরোধিতা তিনি তার সময় করেছেন, মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা। তিনি স্বাধীন বাংলাদেশে ফারাক্কাবাদের বিরুদ্ধে যে লং মার্চ করে তিনি জানিয়ে দিলেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান হুমকি কারা। মাওলানা ভাসানী সার্বভৌমত্ব বলতে খালি এই সেনাবাহিনী বুঝতেন না, সীমান্ত বুঝতেন না, আমার নদী, আমার সার্বভৌমত্বের একটা বড় কেন্দ্রীয় জায়গা হতে হবে নদী। আমার আন্তর্জাতিক নদীগুলো যদি ভারতে বাদ হয়, তার মানে আমার নদীবন্দি থাকলে বাংলাদেশ বন্দি, কৃষক বন্দি। ফলে তিনি সঠিকভাবে জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের একটা বড় ক্ষেত্র হিসেবে আমাদের নদী এবং পরিবেশকে চিহ্নিত করেছিলেন। আজকে যারা পরিবেশ আন্দোলন করে তারা কি ভাসানীর এই কথা অবদান অস্বীকার করতে পারবে? কিন্তু তারা নেবেন না নাম, তারা এটাকে একটা এনজিও কর্মসূচিতে পরিণত করেছেন। শেখ মুজিবুর রহমান হচ্ছে আওয়ামী লীগের নেতা। আওয়ামী লীগ হচ্ছে সেই সময়কার মধ্যবিত্তের দল, যারা উকিল, মোক্তার, পেশকার, বিভিন্ন রকম ছোটোখাটো চাকরি করে, ছোট ব্যবসায়ী, গ্রামের একটু সম্পত্তির মালিক, এরা হচ্ছে আওয়ামী লীগের মূল ভিত্তি। তাহলে মানে একটা শ্রেণীর নেতা। ভাসানী কাদের নেতা? ভাসানী কৃষকের নেতা। তিনি বিরাট যে কৃষক সমিতি, ভাসানীর ডাকে লক্ষ লক্ষ লোক লাল টুপি পরে ঢাকা শহরে চলে আসতো। তিনি কৃষকের নেতা, তিনি শ্রমিকের নেতা, তিনি ছাত্রদের প্রিয় নেতা। ছাত্ররা সব বিপদ আপদে ভাসানীকে পেয়েছে। তিনি হচ্ছে আমাদের কবিরা, বুদ্ধিজীবীরা, সাংবাদিকেরা, তিনি ইত্তেফাক প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকছেন, তারা তো প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি তো তারা সবাই তো তার কাছে যেত। তাহলে ভাসানী একই সঙ্গে দেশপ্রেমিক সকল শ্রেণী, যেটা কৃষক, শ্রমিক, ছাত্র, তরুণ, সাংবাদিক, বুদ্ধিজীবী, হ্যাঁ, এবং দেশীয় যারা ব্যবসায়ী এবং চাকরিজীবী মানুষ, সবার নেতা কিন্তু ভাসানী ছিলেন। ফলে ভাসানী হচ্ছে জাতীয় নেতা। আর শেখ মুজিবুর রহমান প্রমাণ করেছেন যে তিনি শুধু আওয়ামী লীগেরই নেতা। তার যে অবদান আমাদের স্বাধীনতার পথে, সে অবদানটা তিনি নষ্ট করে ফেলছেন 72 সালে শুধুমাত্র আওয়ামী লীগের নেতা হয়ে এবং একটা বহুদলীয় গণতন্ত্রের পথ বন্ধ করার মধ্য দিয়ে। তিনি কিন্তু ভাসানীতে সবসময় তিনি নিজের পার্টিকে ছেড়ে দিয়েছেন। ন্যাপকে তিনি 70 সালে নির্বাচন করাননি, নিজে ইলেকশনে দাঁড়াননি, যাতে শেখ মুজিবুর রহমান একক সংখ্যাগরিষ্ঠতা পায়, যাতে শেখ মুজিবুর রহমান পুরো বাংলাদেশের মানুষের নেতা হিসেবে ইয়াহিয়া খানের সঙ্গে দর কষাকষি করতে পারে। এই ক্ষমতাটা তিনি দিতে সাহায্য করেছেন মাওলানা ভাসানী। কিন্তু তারপর কি হলো, 72 সালে মাওলানা ভাসানীকে ছুঁড়ে ফেলে দিল আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের যদি অ্যান্টিথিসিস কেউ থেকে থাকে, সেটা কিন্তু মাওলানা ভাসানী। এবং আপনি যদি আজকে আগামীর বাংলাদেশ মুক্ত করতে চান, তাহলে আপনাকে ইতিহাসটাকে মুক্ত করতে হবে। দলীয় ইতিহাস, বানোয়াট ইতিহাস, যে ইতিহাসটা
একটা ধর্মীয় কায়দায় এক ব্যক্তি এক পরিবারকে পবিত্র করে ঘোষণা করে যে ইতিহাস আবর্তিত হয়েছে, ইতিহাস তো সেভাবে হয়নি। আমার জাতীয় মুক্তি সংগ্রামের তো আমরা লড়াই করছি সুলতানি আমল থেকে, আমরা লড়াই করছি চর্যাপদের আমল থেকে, যখন নিম্নবর্ণের মানুষদের বিরুদ্ধে, বৌদ্ধদের বিরুদ্ধে বর্ণাশ্রম প্রথা চাপিয়ে দেওয়া হচ্ছে, কাশ্মীর, উত্তর ভারত বিভিন্ন জায়গা থেকে বিদেশি রাজারা এসে এই বাংলা অঞ্চল দখল করছে, সেইটার বিরুদ্ধে যখন লড়াই হলো, লক্ষণ সেনরা পরাজিত হলো, তারপরে তো আস্তে আস্তে দেশীয় শাসকেরা যারা বাইরে থেকে এসছে তারা দেশের মানুষের সঙ্গে মিশে যাচ্ছে। এবং সত্যিকার অর্থে যদি আমরা বলি যে অনেকে বলে না যে আমেরিকা হচ্ছে একটা মেল্টিং পট, যেখানে অনেক জাতি গোষ্ঠী এসে মিশে গেছে। আসলে আমেরিকায় তো মেশেনি, সেখানে সাদার মতো, কালোর মতো, মুসলমানের মতো, খ্রিস্টানের মতো, ইহুদির মতো। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন আরব এসেছে, ইরান এসেছে, আর্যরা এসেছে, উত্তর ভারতীয়রা এসেছে, সব জায়গা থেকে এসেছে, কিন্তু তারা এখানে, এটা হচ্ছে শেষ সীমান্ত, এরপরে বঙ্গোপসাগর। গোটা পৃথিবীর যে সাংস্কৃতিক সম্পদ, প্রযুক্তি, জ্ঞান এই 1-1.5 বছর ধরে বাংলা ভূখণ্ডে জড়ো হয়েছে। এই শক্তিটাকে আমাদের ইতিহাসের সামনে আনতে হবে, এই শক্তিটাই আমাদেরকে রিলিজ করতে হবে। এই যে আমার মানুষ মাঝে মাঝে জোয়ারের মতো, বন্যার প্লাবনের মতো যে 69-এর গণঅভ্যুত্থানে নেমে আসে, তার থেকেও বড় আকারে এবার যে জুলাই আগস্টে আসলো, এই শক্তিটা কোথা থেকে আসছে? মানে এটা তো কোনো একক নেতার ডাকে আসছে না। তার মানে এই জাতির ভেতরে তীব্র একটা গঠনমূলক শক্তি আছে, সে শুধু লড়াই করে না, সে বানাতে জানে, যে কারণে বারবার যুদ্ধ এলে, বারবার বন্যা এলে, বারবার বিপদ এলেও সে আবার সামলে ওঠে। এই শক্তিটা, এই জেদটার সঙ্গে অনেকটা কি মিলে যায় না ভাসানীর যে একটা আপসহীন হার না মানা জেদ, বা ওই জেদটা হচ্ছে বাঙালি মুসলমান কৃষক, বাঙালি হিন্দু কৃষক। আমি যে বললাম যে কাকমারি সম্মেলনে তিনি সকল জাতির সংস্কৃতিকে তিনি নিয়ে আসছেন, এবং বাংলাদেশের আপনি দেখবেন বাঙালি মুসলমানের সংস্কৃতির সাথে বাঙালি হিন্দু সংস্কৃতির মাঝখানে একটা যোগাযোগের জায়গা আছে, বাঙালিদের সঙ্গে আদিবাসীদের মাঝখানে একটা যোগাযোগের জায়গা আছে, কিছু কিছু অভ্যাস, আচরণ, ধ্যান ধারণা মিলে যায়। বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, জনজাতি, বিহারি, সবার সঙ্গে সবার কিছু সবাই আলাদা, কিন্তু একটা কমন জায়গাও আছে, এজমালি জায়গাও আছে। যে কারণে আমেরিকায় ওরা বলে মাল্টিকালচারালিজম, আমরা বলবো এজমালি সংস্কৃতি। তাহলে এটাই এজমালি সংস্কৃতি, এবং এই কৃষক সংস্কৃতি হচ্ছে এজমালি সংস্কৃতি। সেখানে একজন কৃষক, হিন্দু কৃষক আর মুসলমান কৃষকের মধ্যে আপনি তেমন কোনো পার্থক্যই পাবেন না। ঘরে এসে তারা খাওয়া দাওয়ার একটু বদলে যায়, কিন্তু যখন মাঠে কাজ করে, যখন আনন্দ উৎসব করে, একই তো। তাহলে এইটাকে ধারণ করার মানুষটাই কিন্তু মাওলানা ভাসানী। এটা অন্য কেউ এত বৈচিত্র্য একসঙ্গে ধারণ করতে সক্ষম ছিলেন না। ফলে ওনার টুপি, ওনার কাছে হিন্দুরা যাচ্ছে, মুসলমানরা যাচ্ছে, নাস্তিকেরা যাচ্ছে, আস্তিকেরা যাচ্ছে। তিনি যার বিরুদ্ধে যেটা দরকার, তিনি জালেমদের বিরুদ্ধে ইসলামের নামে লড়াই করেছেন, তিনি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতন্ত্রের নামে লড়াই করেছেন, তিনি লুটেরাদের বিরুদ্ধে, বুর্জোয়াদের বিরুদ্ধে কৃষককে খেপিয়ে দিচ্ছেন। তো খেয়াল করে দেখেন যে তার কাছে কিন্তু একটা কোনো মতবাদ, একটা কোনো মতাদর্শ লোক তিনি না, তিনি সবগুলোকেই আন্দোলন সংগ্রামের কাজে ব্যবহার করছেন। কিন্তু তার মূল জায়গাটা হচ্ছে একটা মুক্তির চিরজাগ্রত একটা যে আগুন, যে একটা বিপ্লবী আগুন, এবং একটা চিরবিদ্রোহী অশান্ত, যতদিন না মানুষের শান্তি হবে ততদিন ভাসানীও কিন্তু ঘুমাতে পারেন না। ফলে ভাসানী সন্তোষে ঘুমিয়েই নাই, প্রতিটা বিপ্লবে ভাসানীর নাম আসবে। এবার জুলাই অভ্যুত্থানেও কিন্তু ভাসানীর নাম আবার ফিরে এসছে, এবং আগামী দিনে ভাসানী আরও উজ্জ্বল হিসেবে আমাদের সামনে পথ দেখাবে। ফারুক আসিফ, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।